আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজমুন আরা বেগম। আজ আমি বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করো। প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। লক্ষ্য করে এখানে ছোট একটি শিশু উদ্ভিদ থেকে আস্তে আস্তে বড় পরিপূর্ণ একটি উদ্ভিদের সৃষ্টি হয়েছে। ডান দিকের চিত্রে একটি বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে নতুন একটি উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি দেখানো হয়েছে। নিচের চিত্রে 1 বছর থেকে 20 বছর পর্যন্ত একটি উদ্ভিদের ক্রমাগত যে বৃদ্ধি তা দেখানো হয়েছে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ কোষ বিভাজন এর মাইটোসিস কোষ বিভাজন। এ পাঠের অন্তর্ভুক্ত আজ আমার আলোচ্য বিষয়গুলো হলো: কোষ বিভাজন কি, কোষ বিভাজনের প্রকারভেদ, মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপের বৈশিষ্ট্য ব্যাখ্যা এবং মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপের চিত্র। তাহলে চলে আসো, আলোচনা শুরু করে ফেলি। প্রথমেই আসি, কোষ বিভাজন কি। যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে অপত্য কোষ বা ডটার সেল বলে এবং যে কোষটি বিভাজিত হয় তাকে মাতৃকোষ বা মাদার সেল বলে। মানবদেহ একটি মাত্র কোষ থেকেই তৈরি হয়। জাইগোট থেকে কোষ বিভাজনের মাধ্যমে সম্পূর্ণ দেহ তৈরি হয়। শিক্ষার্থীরা, এখানে 3 ধরনের বিভাজনের চিত্র দেখানো হয়েছে। বিভাজনগুলোর মধ্যে কি কি অমিল আছে চিন্তা করে বলো। প্রথম চিত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি কোষ থেকে সরাসরি 2টি কোষ সৃষ্টি হয়েছে। উপরের ডান দিকের চিত্রে দেখা যাচ্ছে একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়েছে, কিন্তু প্রথম কোষে যতগুলো ক্রোমোজোম ছিল সৃষ্ট কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেছে। আর নিচের চিত্রে দেখা যাচ্ছে একটি কোষ থেকে 2টি কোষের সৃষ্টি হয়েছে, কিন্তু এখানে প্রথম চিত্রে যতগুলো ক্রোমোজোম ছিল সৃষ্ট যে 2টি কোষ সেখানেও ক্রোমোজোমের সংখ্যা সেরকমই। এর উপর ভিত্তি করে কোষ বিভাজনকে 3 ভাগে ভাগ করা হয়: অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে 2টি অপত্য বা শিশু কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়াটি লক্ষ্য করি। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সরাসরি মাতৃকোষের বিভাজন ঘটে থাকে। এক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি 2 অংশে ভাগ হয়। নিউক্লিয়াসটি প্রথমে ডাম্বেলের মতো লম্বা হয় ও মাঝখানে ভাগ হয়ে 2টি নিউক্লিয়াসে পরিণত হয়। পরে কোষটির মধ্যভাগে একটি চক্রাকার গর্ত ভেতরের দিকে ঢুকে গিয়ে কোষটিকে 2 ভাগে ভাগ করে ফেলে। ডান দিকের চিত্রে দেখানো হয়েছে। ফলে একটি কোষ
দুটি অপত্য কোষে পরিণত হয়। প্রতিটি অপত্য কোষ ক্রমে বৃদ্ধি পেয়ে মাতৃকোষের অনুরূপ আকৃতি লাভ করে। ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, এমিবা প্রভৃতি এককোষী জীবে এ প্রকার কোষ বিভাজন দেখা যায়। অ্যামাইটোসিস বিভাজনের প্রক্রিয়াটি লক্ষ্য করি। প্রথমে এটি মাতৃকোষ, এর নিউক্লিয়াসটি স্পষ্ট ও বড় হয়। পরবর্তীতে নিউক্লিয়ার মেমব্রেন ভাঁজ হয়ে ভেতরের দিকে ঢুকছে। এ কোষটি তখন ডাম্বেল আকৃতির ধারণ করছে। সর্বশেষে কোষটি দুই ভাগে বিভক্ত হয়েছে। এভাবে একটি কোষ থেকে সরাসরি দুটি কোষের সৃষ্টি হয়। এখন আসি মাইটোসিস কোষ বিভাজন। চিত্রটি লক্ষ্য করো। প্রথমে দেখা যাচ্ছে মাতৃকোষ এবং শেষে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়েছে। মাতৃকোষ ও অপত্য কোষের মধ্যে মিল ও অমিলগুলো কি কি? শিক্ষার্থীরা, এখানে মাতৃকোষ একটি ছিল এবং অপত্য কোষ সৃষ্টি হয়েছে দুটি। মাতৃকোষ ও অপত্য কোষের আকৃতি ও গুণাগুণ কি একই রকম? হ্যাঁ শিক্ষার্থীরা, মাতৃকোষের মতো হুবহু গুণসম্পন্ন এবং একই আকৃতির দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের বিভাজন হয়। এখন আসি উদ্ভিদ ও প্রাণীদেহের কোন কোন অংশে মাইটোসিস ঘটে না। প্রাণীদেহের স্নায়ু টিস্যুর স্নায়ুকোষে, স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে মাইটোসিস বিভাজন ঘটে না। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। চিত্রে একটি কোষ দেখানো হলো, যাতে কোষ আবরণী রয়েছে, ক্রোমোজোম রয়েছে, নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে। কোষ বিভাজনের সময় এর নিউক্লিয়াসের আকৃতিটি বড় হয়ে যায়। এটি হচ্ছে মাতৃকোষ। এর থেকে সৃষ্টি হয় দুটি অপত্য কোষ। মাইটোসিস কোষ বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের বিভাজন এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে এ দুটি বিভাজন সম্পন্ন হওয়ার আগে কোষের নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষের এই অবস্থাকে বলা হয় ইন্টারফেস। বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। এটি 5টি ভাগে ভাগ করা হয়েছে। ধাপগুলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজের বৈশিষ্ট্য: এটি মাইটোসিসের প্রথম পর্যায়। এক্ষেত্রে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে। ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা ও খাটো হতে থাকে। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। প্রোমেটাফেজের বৈশিষ্ট্য: উদ্ভিদ কোষে তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। চিত্রে দেখানো হলো উপরের দিকে একটি মেরু, নিচে একটি মেরু। এই 2 মেরুর মধ্যবর্তী স্থানকে বিষুবীয় অঞ্চল বলা হয়।
স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তার লাভ করে, এদেরকে বলা হয় স্পিন্ডল তন্তু। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত থাকে, এদের আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু বলে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে এই ধাপে। প্রাণীকোষে সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে এবং সেন্ট্রিওল দুটির চারদিক থেকে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়। মেটাফেজের বৈশিষ্ট্য। এ ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। চিত্রে লক্ষ্য করো, সবগুলো বিষুবীয় অঞ্চলে চলে এসেছে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এ পর্যায়ে ক্রোমোজোমগুলি সর্বাধিক মোটা ও খাটো হয়। ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এ সময় সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এরপর আসি অ্যানাফেজ। এ ধাপের বৈশিষ্ট্যগুলো হলো, এক্ষেত্রে সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড দুটি আলাদা হয়। প্রতিটিকে বলা হয় অপত্য ক্রোমোজোম এবং একটি করে এদের সেন্ট্রোমিয়ার থাকে। অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। অপত্য ক্রোমোজোমের মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ারগুলো অগ্রগামী হয় এবং বাহুদ্বয় অনুগামী হয়। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ভি, এল, জে বা আই এর মতো হয়। অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরুপ্রান্তে অবস্থান নেয় এবং দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে। টেলোফেজ। এটি সর্বশেষ ধাপ। প্রোফেজের বিপরীত ঘটনা এখানে ঘটতে থাকে। ক্রোমোজোমের পানি যোজন হয় এবং সরু ও লম্বা আকার ধারণ করে। জড়িয়ে গিয়ে এটি নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এক্ষেত্রে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে এবং নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়, ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। সর্বশেষে স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। ক্যারিওকাইনেসিস পর্যায়ের শেষে সাইটোকাইনেসিস শুরু হয়। সাইটোকাইনেসিস কাকে বলে? যে প্রক্রিয়ায় বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হয় তাকে সাইটোকাইনেসিস বলে। টেলোফেজ পর্যায়ের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো জমা হয়ে কোষপ্লেট গঠন করে। সাইটোপ্লাজমিক অঙ্গাণুসমূহের সমবণ্টন ঘটে, দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর কোষঝিল্লি গর্তের মতো ভিতরের দিকে ঢুকে যায় এবং গভীর হয়ে একত্রে মিলিত হয়, ফলে কোষটি দুভাগে ভাগ হয়ে যায়। এভাবে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস দুটি পর্যায়ের সমাপ্তি ঘটে। শিক্ষার্থীরা, অ্যামাইটোসিস কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কিত আলোচনার পর তোমাদের মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন করছি। প্রশ্নের উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজন কি? যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণসম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। দ্বিতীয় প্রশ্ন, ক্যারিওকাইনেসিসের ধাপগুলো কি কি? শিক্ষার্থীরা, ক্যারিওকাইনেসিস পর্যায়টি 5টি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। ধাপগুলো হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তৃতীয় প্রশ্ন, অ্যানাফেজ ধাপের বৈশিষ্ট্য কি? অ্যানাফেজ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে বলে অপত্য ক্রোমোজোম। এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার ভি, এল, জে অথবা আই আকৃতি বিশিষ্ট হয়। চতুর্থ প্রশ্ন, ইন্টারফেজ কি? ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এ অবস্থাকে ইন্টারফেজ বলে। সর্বশেষ প্রশ্ন, সাইটোকাইনেসিস কি? সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। শিক্ষার্থীরা, আলোচনা ও মূল্যায়ন শেষে তোমাদের জন্য দুটি বাড়ির কাজ। প্রথম কাজটি হলো মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলোর চিত্রসহ বর্ণনা করো এবং জীবের দৈহিক বৃদ্ধিতে মাইটোসিস কোষ বিভাজনের ভূমিকা বর্ণনা করো। শিক্ষার্থীরা, আমার আলোচনাটি দীর্ঘদিন স্মৃতিতে ধরে রাখার জন্য বাড়ির কাজগুলো করা তোমাদের জন্য অবশ্যই খুবই প্রয়োজনীয়। ধন্যবাদ সবাইকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। পরবর্তীতে এ অধ্যায়ের দ্বিতীয় আলোচনা নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সবাই ভালো থাকবে আশা করি। আল্লাহ হাফেজ।